বিরতির পর ফিরে এলাম এসটিভি নিউজ আওয়ারে। দর্শক, আজ আমাদের মূল আয়োজন গণতন্ত্রের বাংলাদেশি স্টাইল, আইন হাতে তুলে নেন আইন প্রণেতা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আগেই যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ। এছাড়া এইমাত্র যোগ দিলেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে প্রথমে আমি জানতে চাই যে আমরা ভিডিও ফুটেজটা দেখেছি এবং আমরা দেখেছি যে আপনি সাংবাদিকদের হাতে সাংবাদিকদের গায়ে প্রথমেই হাত তুলেছেন, পরে সেটা আপনি অস্বীকার করেছেন, আবার পরে ভুল বলেছেন, এটা আপনার ভুল হয়েছে এবং ক্ষমাও চেয়েছেন। তো এই সমস্ত সাংবাদিকরা আপনাকে ফলো করছিল 4 দিন ধরে, আপনি সেটাও বলেছেন। তো আপনি আসলে এদের সঙ্গে কথা না বলে, তাদের সঙ্গে কথা না বলে আপনি গায়ে হাত তুলতে গেলেন কেন? আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি প্রথমত মাহফুজুল্লাহ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন তার কিছু একটা বক্তব্য আমি একটু কমপ্লিমেন্ট করে নিই। প্রথমত উনি যে জিনিসটা বললেন যে গোলাম মাওলা রনি মিডিয়ার সৃষ্টি, আমি আজকে এই অবস্থানে অর্থাৎ আমার এই পরিচিতি হওয়ার পেছনে সারা দেশব্যাপী অবশ্যই মিডিয়ার একটা ভূমিকা আছে। কিন্তু মিডিয়া আসলে কাউকে সৃষ্টিও করতে পারে না, কাউকে ডিস্ট্রয় করতে পারে। উনি যেটা বললেন, মিডিয়া যেটা হলো একটা জিনিসকে প্রস্ফুটিত করার ক্ষেত্রে সাহায্য করতে পারে, কিংবা একটা মানুষের কালিমা লেপনে তাকে সেই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কিন্তু একটা মানুষের মধ্যে যদি বেসিক ফান্ডামেন্টাল কিছু কোয়ালিটি না থাকে, যোগ্যতা না থাকে, ভিতরে যদি মাল মশলা না থাকে, ওই মানুষ কখনোই মিডিয়াতে স্থান করে নিতে পারে না। এবং মিডিয়ার সবচেয়ে বড় ব্যাপার হলো এই পথটা এত পিচ্ছিল যে এখানে যদি কোনো মানুষ ভুল করে, এখানে যদি কোনো মানুষ ত্রুটি করে, তাহলে তার জন্য আসলে এখানে টিকে থাকাটা খুবই টাফ একটা ব্যাপার। আমার যে বিষয়টা হলো, আমার এই বিষয়টা নিয়ে আমার বক্তব্যটা হলো যে বিষয়টি নিয়ে একেবারে উত্তপ্ত অবস্থায় গত 2 দিন আগে মাত্র ঘটনাটা ঘটলো, এবং এই নিয়ে আমার যারা মিডিয়ার বন্ধুরা আছেন, বিশেষ করে তরুণ সাংবাদিকরা যারা আছেন, যারা বিশেষ করে রিপোর্টিংয়ে আছেন, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ উত্তেজনা প্রশমিত করেছে। এবং এদের অনেকের সঙ্গে আমার গত কয়েকদিনে কথাবার্তা হয়েছে, ফেসবুকে হয়েছে, এবং এদের বেশিরভাগ লোক হইল যে তারা আসল ঘটনাটা জানে না, বা তারা যখন আমার সাথে কথাবার্তা বলছে, তারা বলার পরে কিন্তু তাদের জিনিসটা অনেকটা মিনিমাইজ হয়ে যাচ্ছে বিষয়গুলো। তা আমি মনে করি আসল ঘটনাটা হলো, আমি এখন আসল ঘটনাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণও যে কোনো একটা বিষয় নিয়ে আমি মামলা করেছি এবং আমার মামলায় এজাহারে আমি কতগুলো তথ্যপত্র দিয়ে করেছি। আপনি প্রথমে বলছিলেন এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। না, আমি যেটা বলছি অর্থাৎ আমি মামলা করেছি এবং আমার প্রতিপক্ষ যারা আছে তারাও মামলা করেছে, এবং এখন টোটাল বিষয়টা একটা সাবজুডিসের পর্যায়ে চলে গেছে। কিসের প্রেক্ষিতে মামলা করলেন? কারণ আপনি নিজের ভুল স্বীকার করলেন। ওখানে ভুল স্বীকার করা হয়নি। ওখানে ব্যাপারটা হলো কি, যখন তাদের মধ্যে একটা টাগ অফ ওয়ার অর্থাৎ ইনসিডেন্টটা ঘটার পরে সঙ্গে সঙ্গে আমি প্রথম কিন্তু পুলিশকে টেলিফোন করেছি, আমি র্যাবকে টেলিফোন করেছি। কেননা পরিস্থিতিটা এমন হলো যে যখনই এটা নিয়ে তাদের সঙ্গে আমার একটা কথাবার্তা হওয়ার পরে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল, এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে যেহেতু তাদের একাধিক ক্যামেরা সেখানে ছিল এবং আমার যা কিছু আছে সেখানে তারা রেকর্ড করেছে, কিন্তু তাদের যে বিষয়গুলো আছে সেখানে সেই বিষয়গুলো তারা রেকর্ড করেনি, যেহেতু এটা তাদের বিষয়। আর আমার হাতে যেহেতু কোনো মিডিয়া নাই, আমি ঠিক তাদের যে উদ্যোগগুলো, তারা যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমি কোর্টে দেখাতে পারবো, আমার এখানে আমি দেখাতে পারছি না। তো তাদের যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, তারা সেই জিনিসটি খুব সুন্দর করে সেখানে তুলেছে এবং টেকনোলজির যুগে তারা যেভাবে দরকার সেভাবে করেছে। আমার একটা বক্তব্যটা হলো, যখন আমি দেখলাম যে অনেক লোক পড়ে গেছে, মাত্র 2 জন প্রথম দিকে ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক ছিলেন, একজন হলেন ক্যামেরাম্যান, একজন রিপোর্টার। তার সঙ্গে অল অন এ সাডেন দেখা গেল যে নিচ থেকে 20-25 জনের মতো লোক চলে আসলো, একেবারে তারা মনে হয় যেন প্রস্তুত ছিল। এটা আমি বলতে পারবো না। এবং তারা এসে জনাব সালমান এফ রহমানের নাম বলে, আমার নাম বলে, অন্যান্য প্রসঙ্গ নিয়ে খুব অকথ্য ভাষায় গালাগালি করছিল, এবং টোটাল পরিস্থিতিটা নিয়ে আমার অফিসে ঢুকে যে অশালীন আচরণ করেছে, যে অভদ্র আচরণ করেছে, এবং শুধু তাই নয়, যদি পুলিশ এবং র্যাব না থাকতো তাহলে সেদিন আমার অবস্থা হচ্ছে কী হতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং টোটাল ঘটনাটা পুলিশ এবং র্যাবের সামনে ঘটেছে, এবং ওসি সাহেব সেখানে নিজে দাঁড়ানো ছিলেন। তো এই অবস্থাতে কি হলো, তখন সাংবাদিক আমি করলাম কি, তাদেরকে যখন পুলিশ এবং র্যাব থামাতে পারছিল না, থামানোর পরে না আমাকে আপনার ওই ভিডিও ফুটেজটা তারা করেনি। যেটা হলো যে এখন আপনাকে যদি আইন আদালতের প্রতি ওখানকার যারা সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে আপনারা ডাকতে পারেন। শাবান মাহমুদ সাহেব ছিলেন, ওখানে শাহেদ সাহেব ছিলেন, তারপরে ওখানে আপনার ওমর ফারুক সাহেব ছিলেন, তাদেরকে ডাকতে পারেন এবং দে ক্যান কনফেস। আমাকে তারা একটু বলি যে আমি প্রথম কোশ্চেনটা করেছিলাম যে আপনি সরাসরি এসে গায়ে হাত তুললেন, এটা না করে আপনি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে পারেন, আপনি সরাসরি সংঘাতের পথে কেন? এখানে আপনি যদি দেখেন, আপনি শুধুমাত্র আমি ভিডিও ফুটেজটা যেদিন ঘটনা ঘটেছে আমি সেই দিন দেখিনি, তার পরের দিন সকালবেলা আমি দেখেছি। আপনি একটা জিনিস দেখবেন যে আমি সিঁড়িতে উঠছিলাম, আমার পায়ের অংশটা দেখাচ্ছে, পায়ের অংশটা দেখার পরে আমার পা নাড়াচাড়া করছে এবং অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে আমি কাউকে লাথি মারছি।
এবং ওখানকার ঘটনাটা হলো যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম এবং তারা সেখান থেকে নিচে বসেছিল। নিচে বসার পরে এখানে বসে বসে তারা যে নুইসেন্সটা ক্রিয়েট করতেছিল ওই জিনিসটা আপনারা দেখতে পারেন নাই। ফলে এখানে ওই সমস্ত কোনো ঘটনা তো ঘটেই নাই। সাংবাদিক নেতৃবৃন্দদের যখন আমাকে করলো কি, একসময় পুলিশ এবং র্যাব দেখলো যে আমাকে কোনো মতে তারা এসকেপ করতে পারছে না, তারা তখন আমাকে আমার রুমের মধ্যে ঢুকে তারা সামনে দাঁড়িয়ে রইল। আমি ওখান থেকে ভিতর থেকে আমি সাংবাদিক নেতৃবৃন্দকে ডাকলাম, সাংবাদিক নেতৃবৃন্দ আসলো, এর মধ্যে আরও সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চলে আসলো, 8 জন 10 জন তারা চলে আসলো। এবং ওই যে লোকজন আছে সব লোক, আমার অফিসে আমার কোনো লোক ছিল না, অফিসের মধ্যে দেখা গেল যে প্রায় 60, 70, 80 জন লোক ভোরে গম 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 করতেছে এবং আমি সেখানে একেবারে একক ব্যক্তি। আমার যারা লোকজন আছে তারা ভয়ের রীতিমধ্যে পালিয়ে গেল সেখান থেকে, আমার অফিসে কোনো লোক ছিল না উপরে জায়গাতে। তো সাংবাদিক নেতৃবৃন্দ আমার রুমে বসলেন এবং তারা বিভিন্ন কথাবার্তা হয়ে তারাই তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা যে এই কাজটা করছো, আমি তাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তালাশ শব্দের অর্থটা কি? খোঁজ করা। তো খোঁজ করা যদি হয়, কাকে খোঁজ করে? যাকে খুঁজে পাওয়া যায় না, আনট্রেসেবল। তো আমি কি এমন একজন ব্যক্তি যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাকে তালাশ কেন করতে হবে? 2 নম্বর হলো যে আমার যে অ্যাক্টিভিটিসগুলো, ব্যক্তিকে তালাশের কথা বলা না হচ্ছে না, আমাদের বক্তব্য না, অনুসন্ধান। একটা জিনিস হলো আপনি যখন আপনাকে স্বীকার করছেন যে আমি পাবলিক ফিগার, আমার কোনো বিষয়ে আপনার অনুসন্ধান করার দরকার নেই, আমি মোর ট্রান্সপারেন্ট। আমাকে যদি আপনি জানতে চান আমার যে কর্মকাণ্ডগুলো, প্রত্যেকটা কর্মকাণ্ড এখন তথ্য অধিকার আইন অনুযায়ী, আপনি যদি আমার একটা মাত্র আছে যে স্থানীয় মানে একটা মাত্র কর্ম আছে যেটা এমপি করে সরাসরি, সেটা হলো ত্রাণ মন্ত্রণালয় থেকে কিছু বরাদ্দ যায়, যেই বরাদ্দ এমপির সুপারিশে স্থানীয় পিআইও অফিস এই জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করে। দ্য অনলি ওয়ান থিং যেটা এমপি করে থাকে, আর কোনো কাজের মধ্যে এমপির সম্পৃক্ততা স্থানীয় কাজে নেই। এখন ত্রাণ মন্ত্রণালয়ের পটুয়াখালী অফিস, ত্রাণ মন্ত্রণালয়ের গলাচিপা অফিস কিংবা ত্রাণ মন্ত্রণালয়ের ঢাকা অফিসে যে কোনো সাংবাদিক যদি জানতে চান যে গোলাম মোল্লা রনিকে গত 5 বছরে কতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই প্রকল্পগুলো কোথায় কোথায় কী পরিমাণ বাস্তবায়ন হয়েছে, বর্তমান আইন অনুযায়ী যে কোনো সাংবাদিকরা সেটা দিতে বাধ্য। আপনি সেটা পাওয়ার পরে আপনি ইনভেস্টিগেশনে গেলেন যে আমার এই প্রকল্প আছে, কি মনে হয় কি কারণে আমার কাছে যে কি কারণে তারা এরকম আক্রমণ বা আপনি যেভাবে বলছেন আপনার কথায়, বক্তব্যটা হলো যে আমি কেন আসলো তারা? আমার বক্তব্যটা হলো যে আমার যারা সাংবাদিক ভাইয়েরা আছে আমি তাদেরকে এখানে প্রতিপক্ষ করতে চাই না। আমার কাছে মনে হলো যে আমাদের টোটাল যে কর্পোরেট কালচারটা চলে আসছে, তাদের আচরণ, অভিব্যক্তি এবং তাদের কথাবার্তা, এবং বিশেষ করে জনাব হেড অফ নিউজ খালিদ সাহেবের সঙ্গে আমার একটা টকশো হলো এবং তার বক্তব্য দেখে আমার মনে হলো যে হি ইজ অ্যাসাইন্ড এবং কারো স্বার্থ সে পারপাস সার্ভ করছে। এবং এটা আমার বলতে খুব দুঃখ লাগছে যে আমারই দলের সুবিধাভোগী একজন মানুষ, যার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এবং আমাদেরকে প্রতিনিয়ত স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো যিনি বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মালিক জনাব সালমান এফ রহমান, তো আমার প্রতি তার ব্যক্তিগত ক্রোধ বা ক্ষোভ কিংবা কোনো কারণে বিরক্ত, এই জিনিসটাইতে তিনি তার সাংবাদিক ভাইদেরকে বা সাংবাদিক সহকর্মীদেরকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছেন সম্পূর্ণ অযাচিতভাবে এবং সম্পূর্ণ বেআইনিভাবে। এবং সাংবাদিকের যে নর্মালি যেটা ইথিক্স আছে, এখন এখানে যতই সেন্টিমেন্ট করেন না কেন, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আপনার বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ তো আরো এটা কোনো অবস্থাতেই নয় ব্রাদার। সেটা হলো যে পটুয়াখালীতে আপনারা যেটা হলেন, শুনুন, রাজনীতি এমন একটা বিষয়, আপনি যখন এই রাজনীতির মাঠে থাকবেন, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনি কি এই পুরো অভিযোগগুলো অস্বীকার করছেন? সাংবাদিকদের বিরুদ্ধে আপনার প্রত্যেকটা জিনিস আমি অস্বীকার করছি, মামলার অভিযোগ আছে, প্রত্যেকটা অস্বীকার করছি। আচ্ছা, আমাদের নিউজরুম থেকে আমাদের একজন রিপোর্টার যোগ দিবেন এখন আমাদের সাথে, দেলওয়ার জালালি। আমরা আমাদের নিউজ রুমে চলে যাচ্ছি, সেখানে আছে আমাদের রিপোর্টার, আমাদের সাথে যোগ দিচ্ছেন দেলওয়ার জালালি, যিনি পটুয়াখালীতে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং সাংসদ গোলাম মাওলা রনির সাংবাদিক বিদ্বেষী নানা ঘটনার সাক্ষীও তিনি। জালালি, পটুয়াখালীতে সাংসদ গোলাম মাওলা রনির সাংবাদিক নির্যাতনের বিষয়ে আপনার অভিজ্ঞতা আমাদেরকে একটু জানাবেন। আমি আসলে 2009 সালের একটি ঘটনা বলবো যে 21শে আগস্ট নদী ভরাট করে মার্কেট নির্মাণ করা হচ্ছে, প্রথম আলোতে এরকম একটি রিপোর্ট হয়। এর 1 সপ্তাহের মাথায় আমার দেশেও এরকম একটি রিপোর্ট হয় যে নদী ভরাট করে সাংসদ গোলাম মাওলা রনি মার্কেট নির্মাণ করছেন। এতে ক্ষুব্ধ হয়ে এই 2 রিপোর্টার, প্রথম আলোর ইশরাত হোসেন লিপটন এবং আমার দেশের সাইমুন রহমান এলিটের নামে 4টি মামলা হয়, তার মধ্যে প্রতারণা, চাঁদাবাজি এবং ধর্ষণ মামলা পর্যন্ত ছিল। 27 সেপ্টেম্বর প্রথম চাঁদাবাজির মামলাটি হয় গলাচিপা থানায় ইশরাত হোসেন লিপটনের নামে। ওই রাতে লিপটন, আমরা যারা পটুয়াখালী সদরে কাজ করছি, আমাদের সাথে ফোনে যোগাযোগ করে যে তার নামে চাঁদাবাজির মামলা হচ্ছে। এর কিছুক্ষণ পরে রাত 12টা-1টার দিকে সে আমাদেরকে জানায় যে প্রায় 50-60 জন ক্যাডার তাদের বাড়িতে গিয়ে
অকথ্য ভাষায় গালাগাল করছে এবং তার বাবা এবং মা, বৃদ্ধ বাবা মা অসুস্থ ছিল, বিশেষ করে তার বাবা হৃদরোগে আক্রান্ত ছিল। সে কান্না করছিল লিপটন ফোন করে যে আমাদেরকে একটু হেল্প করেন। রাতেই আমরা পটুয়াখালীর সাংবাদিক যারা আমরা যোগাযোগ করি যে সকালে আমরা তাদের পরিবারকে একটু সান্ত্বনা দিতে বা একটু সাহস দিতে আমরা যাব, প্রয়োজনে আমরা পুলিশের সাথেও কথা বলবো। সকাল 10টার মধ্যে আমরা 6 জন সাংবাদিক পটুয়াখালী থেকে মোটরসাইকেল নিয়ে গলাচিপায় যাই। আপনারা জানেন যে গলাচিপা যেতে একটি নদী পার হতে হয়। তো আমরা 4 জন নদী পার হয়ে গলাচিপায় গিয়ে লিপটনের বাবা মা, অসুস্থ বাবা মাকে আমরা সাহস দিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা খবর পাই যে আমাদের পিছনের ট্রলারে আসা 2 বন্ধু, আরটিভির এবং সমকালের প্রতিনিধি সালাউদ্দিন এবং বাংলা ভিশনের প্রতিনিধি আবু তাহের বাপ্পা, তারা যখন গলাচিপায় উঠে তখন প্রায় 50-60 জন ক্যাডার তাদেরকে ধরে মারধর করে এবং আরটিভির প্রতিনিধির ক্যামেরা নিয়ে যায় এবং পরে ক্যামেরাটা পাওয়া যায় ভাঙা। ঠিক এমন একটি সংবাদ আমরা যখন লিপটনের বাসায় বসে পাই তখন বেশ কিছু রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের তারা আমাদেরকে বলে যে আপনারা একটু নিরাপদে চলে যান। আমরা খুব দ্রুত থানার মধ্যে আশ্রয় নেই। এরপরে আমরা পুলিশের কাছে সাহায্য চাই, পুলিশ আমাদেরকে সহায়তা করেনি। এরপর পটুয়াখালী সাংবাদিকদের সাথে আমরা যোগাযোগ করি যে তারা যেন বিশেষ করে পুলিশ সুপারের কাছে গিয়ে আমাদের একটু বলেন সহায়তার কথা, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। পরবর্তীতে বিভিন্ন টেলিভিশনে যখন টিকার চলছিল যে পটুয়াখালীর 6 সাংবাদিক গলাচিপায় অবরুদ্ধ এবং নির্যাতন বা লাঞ্ছিত হওয়ার কথা যখন হচ্ছিল, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদেরকে ফোন করে আমাদের অবস্থা জানতে চায়। পরবর্তীতে বরিশালের কিছু সাংবাদিক বন্ধু তারা সেখানে র্যাব ক্যাম্পে গিয়ে আমাদের সহায়তার কথা বলেন এবং র্যাবের পক্ষ থেকে বলা হয় যে ওই মুহূর্তে পার্শ্ববর্তী জেলা বরগুনায় র্যাবের একটি ইউনিট কাজ করছে, তারা ফেরার পথে আমাদের কিনে যাবে। এরপর বিকেল 5টার সময় র্যাব সদস্যরা এসে আমাদেরকে থানা থেকে বের করে আমাদেরকে পটুয়াখালীতে নিয়ে আসে। আর এর মধ্যে যে বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে একটি ঘটনা না বললেই নয়। ঠিক 3:30-4টার দিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনা রশিদ এবং পৌর মেয়র আব্দুল ওয়াহাব খলিফা, ওনারা সহ বেশ কিছু আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগ যুবলীগের কিছু নেতৃবৃন্দ আমাদের সাথে থানায় এসে দেখা করেন এবং আমাদেরকে সমবেদনা জানান, আমাদের সাথে দুঃখ প্রকাশ করেন। এবং তারা বলতেছিলেন যে আসলে তারা যে কথাটা বারবার আমাদেরকে বলেছেন যে তিনি আসলে এমপি হয়েছেন, তিনি আসলে আওয়ামী লীগের কেউ না, সে কখনো আওয়ামী লীগ করেনি আসলে, এবং তারা দুঃখ প্রকাশ করেছে। এর পরবর্তীতে যে 2 জন সাংবাদিক ইশরাত হোসেন লিপটন এবং সাইমুন রহমান এলিট, তাদের বিরুদ্ধে যে 4টি মামলা হয়েছে 2011 সালে পটুয়াখালী জেলা জজ কোর্টে এই মামলাগুলো মিথ্যা প্রমাণ হয় এবং খারিজ হয়ে যায়। জালালি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার কাছে আমরা আবারও আসবো। গোলাম মাওলা রনি, আপনি তো শুনলেন আমাদের রিপোর্টার দেলওয়ার জালালি কি বললেন। খুব অল্প সময়ের মধ্যে আমি বর্ণনা করি। এই ঘটনাটা যখন ঘটলো অর্থাৎ 2009 সালের প্রথম দিকে, ঠিক ওই সময়টাতে আমি দেশের বাইরে ছিলাম। এই ঘটনা যখন ঘটছে তখন দেশের বাইরে ছিলাম। 21 আগস্টের কথা বলা হয়েছে, প্রথম দিকে না। রাইট, এই যখনই ঘটনাটা ঘটছে তখন আমি দেশের বাইরে ছিলাম। তো দেশের বাইরে থেকে আমি যখন আসলাম তখন আমি যে ঘটনাটা জানলাম এবং দেখলাম যে 3টা সমস্যা ঘটেছে। প্রথম সমস্যাটা হলো যে উপজেলা পরিষদ থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা পরিষদ যে শহরের পাশে প্রায় 3-4 একর জমি আছে, খুব অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান জমিটা দীর্ঘদিন যাবৎ, গত 20-25 বছর যাবৎ একটা ভেস্টেড গ্রুপ এটা দখল করে রাখছিল। উপজেলা পরিষদ মানে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং উপজেলার টিওনো, তারা করলো কি উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় 200 মেট্রিক টন গম বরাদ্দ দিয়ে এই জায়গাটাতে কি করলো, তারা একটা মার্কেট নির্মাণ নয়, তারা একটা স্টেডিয়াম নির্মাণের জন্য, তারা একটা শিশু পার্ক নির্মাণের জন্য তারা বরাদ্দ দিয়ে ওই কাজটা শুরু করলো। দিস দ্য ফার্স্ট থিং। এবং এটা এমপির বরাদ্দ নয়, এমপির কোনো ঘটনা নয়, টোটাল ঘটনা উপজেলা পরিষদের। এখানে সমস্যাটা হলো যে সরকারি দল হোক এবং বিরোধী দলের কিছু ভেস্টেড গ্রুপ আছে এবং যাদের সঙ্গে দুর্ভাগ্যজনক একটা অন্য মানুষগুলো জড়িত থাকে। তা তারা দেখলো যে এই যে তাদের একটা দখলকৃত জিনিস, এবং এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত গলাচিপাতে ওখানে স্টেডিয়ামই আছে, ওখানে কোনো মার্কেট হয় না এই গত 4.5 বছর, ওই জিনিসটা ভরাট করা হয়েছে, সমস্ত কিছু ওই অবস্থার মধ্যে আছে। তো এটা নিয়ে যখন তারা করলো কি, এই যে কিছু সাংবাদিকদের মাধ্যমে এই জিনিসটা রিপোর্ট করা হলো যে একটা হঠাৎ রাতে, গভীর রাতে সাইনবোর্ডটা নিয়ে দেওয়া হলো যে প্রস্তাবিত গলাচিপা নিউ মার্কেট। তো এইভাবে গলাচিপা নিউ মার্কেট দিয়ে সেইভাবে নিউজ দিলে নদী ভরাট করে ছাপানো হলো, আর সঙ্গে সঙ্গে 2-3টা পত্রিকা ছাপানো হলো। ছাপা হওয়ার পরে
যারা করলো কি, এটা নিয়ে যখন স্থানীয় যারা লোকজন অর্থাৎ যারা এটার ইন্টারেস্টেড পক্ষ বাজারের লোকজন আছে তারা তাদেরকে বিভিন্ন রকমভাবে সমালোচনা করলো, কথাবার্তা বললো, তাদেরকে হয়তো স্থানীয়ভাবে তাদেরকে ভর্ৎসনা করলো, কেননা ওখানে যারা সাংবাদিক মোরালে সবাই নিজস্ব পরিবারের মধ্যে। এরপরে তারা আমাদের পটুয়াখালীর যারা সাংবাদিক যারা সিনিয়র ভাই আছে তাদেরকে তারা ডাকার পরে যে কোনো কারো স্থানীয় লোকের সাথে তাদের একটা অনভিপ্রেত ঘটনা ঘটছে। ঘটনা ঘটার পরে তারা কিন্তু ওখানে মামলা দিয়েছে এবং সেভাবে মামলা নেওয়া হয়েছে। আমি যখন এলাকাতে আসলাম অর্থাৎ তারও প্রায় 15-20 দিন পরে আসার পরে, আমার ঠিক এটা মনে নাই, মানে ওই ঘটনা যখন ঘটছে তার 15 থেকে 20 দিন পরে আমি দেশে আসলাম। এসে আমি যে জিনিসটি দেখলাম যে এমপি রনির ক্যাডার বাহিনীর হাতে সাংবাদিক নির্যাতন, এমপি রনির ক্যাডার বাহিনীর কর্তৃক এই কাজ হয়েছে, বা এমপি রনি মার্কেট নির্মাণ করেছেন সরকারি জায়গা ভরাট করে, 15 দিন যাবৎ কন্টিনিউয়াসলি এই কাজগুলো হয়েছে। হওয়ার পরে এরপর সাংবাদিকরা তাদের ভুল কিন্তু বুঝতে পেরেছিল। সাংবাদিকরা ভুল বুঝতে পারার পরে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে আমার সাথে বসার জন্য, কথা বলার জন্য, নেগোসিয়েশন করার জন্য চেষ্টা করেছে। তা আমি বলছিলাম না, আপনারা আমার যে ড্যামেজ করেছেন, ক্ষতি করেছেন, ইউ ডিড ইউর লেভেল বেস্ট, সমস্ত কাজ করেছেন। যেহেতু পরবর্তী যদি সরকার আসে তাহলে আমাকে আসলে এই বিষয়গুলো জবাবদিহি করতে হবে। এই জন্য আমি আসলে এই বিষয়টা নেগোসিয়েশন করতে চাই না, এটা আমি আইন আদালতে স্থির করবো। আপনারা আপনাদের মতো থাকেন, আমি আমাদের মতো থাকি, উই আর ফ্রেন্ডস। এবং এখন পর্যন্ত যে দেওয়ার জালালি সহ পটুয়াখালীর যত সাংবাদিক আছেন তাদের সাথে আমার সাথে ওইরকমই সম্পর্ক। আমি যে কাজটি করলাম, যে তখন ইলেকট্রনিক মিডিয়াটা এত স্ট্রং হয়নি এখন যেভাবে আছে, তখন আমার বিরুদ্ধে যে নিউজগুলো ছাপা হয়েছিল বেশিরভাগ হলো জাতীয় দৈনিকগুলোতে, পত্রিকাগুলোতে। তো তখন আমি প্রত্যেকটা পত্রিকার বিরুদ্ধে কিন্তু মামলা করেছি, মানি স্যুট, নটে ক্রিমিনাল কেস। মানি স্যুট করেছি যে আপনারা যে অভিযোগগুলো করেছেন, গোলাম মোল্লা রনি টিআরের টাকা দিয়ে মার্কেট নির্মাণ করেছেন, গোলাম মোল্লা রনি টিআর কাবিখা চুরি করেছেন, গোলাম মোল্লা রনি তার ক্যাডার বাহিনী বাহিনী আছে, গোলাম মোল্লা রনি গলাচিপে 10 মিনিটে বিরাট একটা শক্তিশালী সন্ত্রাসী বাহিনী লালন করেন, এই লালন করে একে নির্যাতন করতেছে, ওকে কষ্ট করতেছে। তো এই যে আপনি যে 20টা অভিযোগ বা 30টা অভিযোগগুলো করেছেন, এই জিনিসগুলো আপনি প্রমাণ করুন। আর যদি প্রমাণ না করেন আপনার বিরুদ্ধে আমাকে এই ক্ষতিপূরণ দিন, আপনার এই রিপোর্টের কারণে আমার এই ক্ষতিপূরণ হয়েছে। এবং সেই মামলা কিন্তু এখন পর্যন্ত চলমান এবং এখন পর্যন্ত চলছে। ফলে ওই যে বিষয়গুলো নিয়ে, ওই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত ওই পত্রিকাগুলোর মধ্যে এখনই আছে। এখন কেন এই জিনিসটা হলো, সেটা হলো আপনি ওই যে দেখেন জালালির কথাই কিন্তু জিনিসটা বেশি বড় পড়ছে। সাংসদ গোলাম মোল্লা রনি যে আমাদের যে রিপোর্টার, দীর্ঘদিন আপনার এলাকায় কাজ করেছে, উনি যে অভিযোগগুলো করছেন সবকিছু কি আপনি অস্বীকার করছেন? না, সবগুলো না, প্রত্যক্ষদর্শী, আমিও তো প্রত্যক্ষদর্শী। ইউ হ্যাভ টু বিলিভ মি অলসো। অভিযোগ তো আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, একটা জিনিস হলো জালালি কিন্তু একবারও বলেনি যে এই যে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হলো, সেই মামলাতে এখন কি অবস্থায় আছে। সেই মামলাগুলো সব সিভিল স্যুট, প্রত্যেকটা কোর্টে মামলা চলছে এবং মামলা চলার পরে বারবার পুরোটা শুধু অস্বীকার করছি না, আমি বলবো যে আমার যে সাংবাদিক ভাইয়েরা তাদের একটা জিনিস হলো মানুষের, যেমন আজকে মাহফুজুল্লাহ ভাই আছেন, একটা সময় তাদের যে সময়তে সাংবাদিকতা করতেন, উই ডু রেসপেক্ট, ডিউ রেসপেক্ট ডিউ টু দেয়ার এডুকেশন, দেয়ার ফ্যামিলি পলিসি অ্যান্ড দেয়ার স্ট্যান্ডার্ড লেভেল অফ লাইফ। এবং এখন যারা আছে তাদের মূল ব্যাপারটা হলো যে আমাদের হাতে একটা ক্যামেরা আছে বা আমাদের আইডেন্টি কার্ড আছে, হওয়ার পরে মুহূর্তের ভিতরে তারা ধরাকে সরাক জ্ঞান করে। কিন্তু একটা সম্মানিত মানুষকে যে কিভাবে সম্মান করতে হয়, সেই সম্মান বোধটাই তাদের। আমাদের আলোচনা চলবে, এ নিয়ে আমরা কথা বলবো জনাব মাহফুজুল্লাহ এবং সাংসদ গোলাম মোল্লা রনি। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো। দেখছেন এসএটিভি, চলছে নিউজ আওয়ার। দর্শক, আজ আমাদের মূল আয়োজন গণতন্ত্রের বাংলাদেশি স্টাইল, আইন হাতে তুলে নেন আইন প্রণেতা। আর এই নিয়ে আমাদের সাথে এতক্ষণ কথা বলছেন এবং এখনো কথা বলছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আমরা এখন চলে যাচ্ছি প্রথমে মাহফুজুল্লাহর সাথে কাছে আলোচনায়, যে আমি আপনার কাছে আসবো, ওনার মতামতটাকে জেনে নেই। মাহফুজুল্লাহ, আপনি তো আমাদের রিপোর্টার দেলবার জালালির প্রত্যক্ষদর্শী একজন, পটুয়াখালীর, তার কথা শুনলেন এবং গোলাম মাওলা রনি তাকে ডিফেন্ড করলেন, সেই কথাও শুনলেন, আপনার অভিমত কি? আমি ওইটা বলবার আগে, মানে জালালির সম্পর্কে বলবার আগে 2-3টা কথা খুব দ্রুত বলে নেই। রনি যে কথাটা বলেছেন, আমার মনে হয় রনি পুরো বিষয়টাকে খুব ক্লিনিক্যালি দেখার চেষ্টা করেছেন। একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করেন, যদি কোনো বিষয়কে ক্লিনিক্যালি দেখেন তাহলে তার ভুল হবে এবং তার পরিণতি খুব খারাপ হয়। দ্বিতীয় হচ্ছে, এটা হুমকি না, কিন্তু আমি বলছি যে এটা মানে দ্বিতীয় হচ্ছে তিনি যেটা বলেছেন যে মিডিয়া কাউকে ধ্বংস করতে পারে না, এইটা আমি যে স্পিরিট থেকে বলেছি সেই স্পিরিটটা তিনি বুঝতে পারেননি। শুধু আমাদের দেশে না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এই সর্বশেষ সেদিন ইন্দোনেশিয়া পর্যন্ত বহু বিখ্যাত রাজনীতিবিদ, জননন্দিত রাজনীতিবিদ, মিডিয়ার কারণে, মিডিয়ার অনুসন্ধানের কারণে তাদের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে গেছে। কাজে সেখানে মিডিয়া যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনস্টিটিউশনালি, এইটা আমি একটু জনাব গোলাম মাওলা রনিকে মনে রাখতে বলবো। তৃতীয় হচ্ছে, তিনি বলেছেন এখানে কর্পোরেট কালচার ঢুকেছে। নো, বাংলাদেশে কোনো বিজনেস হাউস, কোনো মিডিয়া কোথাও এখনো কর্পোরেট কালচার ঢোকে নাই। যদি কর্পোরেট কালচার ঢুকতো তাহলে অন্য রকমের আচরণ
আমরা দেখতে পেতাম। কাজে এটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু সেই তর্ক করবার সময় নাই। আচ্ছা, আর ওই যে তিনি বলছেন যে ঘটনা যখন ঘটেছে তখন তিনি দেশে বাইরে ছিলেন, আমি খুব বিনীতভাবে বলতে চাই, দেশে বাইরে থাকার সময় দেশে অনেক ঘটনা ঘটে রাজনীতিবিদদের এলাকায় বা তাদের ইয়েতে, এইটা সম্পর্কে কিন্তু নানান রকমের প্রশ্ন আছে। কেউ কেউ বলেন যে রাজনীতিবিদরা বাইরে চলে যান যাতে ওই সময় তাদের অনুগতরা মানে ঘটনা ঘটাতে পারে। এটা নারায়ণগঞ্জের তকি হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারেও আমরা বলছি, আমি সেখানে যেতে চাই না, এটা বিশ্বাস করতে চাই না, কিন্তু এটা কোনো অজুহাত নয় যে আমি ছিলাম না দেশে তখন ঘটেছে। আর আরেকটা হচ্ছে যে আপনার এই জালালি যে কথাটা বললেন, এটা দেখেন, এটার সঙ্গে আজকে আওয়ামী লীগের মাহবুবুল হানিফ সাহেবের বক্তব্যের কিন্তু একটা মিল আছে। জালালি বলছেন যে তাদেরকে সেই মাস্তানরা এসে বলছে উনি আমাদের কেউ না, আমাদের দলের লোক না, এটা না ওটা না, নানান কথা বলেছে। আজকে হানিফ সাহেব কি বলেছেন? বলছেন আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, কারণ তিনি আমাদের কোনো দলীয় কাঠামোর মধ্যে নেই। এটা টেলিভিশনে আমি যা শুনলাম। তাহলে কি, তাহলে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন? তিনি কি আওয়ামী লীগের সংসদ সদস্য, না ইন্ডিপেন্ডেন্ট সংসদ সদস্য, না কি, না দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে? এটা এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে, এটাও বলেছেন। হ্যাঁ, তো কিন্তু আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই না এই কারণে যে গত কয়েক বছর ধরে সকল সংসদ সদস্য না, কিন্তু বিরোধী দল এবং সরকারি দল সকল সংসদ সদস্য সম্পর্কে কিন্তু সংবাদপত্রে এত প্রতিবেদন প্রকাশিত হয়নি। যতগুলি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার মধ্যে জনাব গোলাম মাওলা রনি একজন। এখন আপনাকে যদি এটা বলতে হয়, মেনে নিতে হয় যে সাংবাদিকদের সঙ্গে তার একটা ব্যক্তিগত ঝগড়া আছে বা ব্যক্তিগত শত্রুতা আছে, সেটা মনে করা খুব কঠিন ব্যাপার। বরং তিনি যদি ব্যাখ্যা করেন যে তার এলাকায় আরেকজন যিনি নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন, নির্বাচন পাননি, আগে প্রতিমন্ত্রী ছিলেন, সেটা বললে বরং আমি গ্রহণ করতে অনেক থাকবো, রাজি থাকবো, সাংবাদিকদের উপরে দোষ চাপানোর চেয়ে। কাজেই এইটা রাজনীতিবিদদের যখন সর্বশেষ একটা অবস্থা দাঁড়িয়ে যায়, পিচ্ছিল পথে তারা কাদার মধ্যে আটকে যান, তখন সাংবাদিকদের উপরে এইটা হয়। আর ওই যে আপনি বললেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় দেখেন, এটা বললে হয়তো রনি রাগ করবেন, আমি আশা করি তিনি রাগ করবেন না, কারণ তিনি অনেক সফট স্পোকেন মানুষ। তার নেত্রী, তিনি যেই দলের, সেই নেত্রী একদিকে বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে, আরেকদিকে বলছেন যে নির্বাচনে আপনার দুর্নীতিবাজ, আত্মগোপনকারী, পলাতক পার্টির লোকজন নির্বাচিত হচ্ছে, এই যে সাম্প্রতিক নির্বাচন সম্পর্কে, এগুলোর মধ্যে একটা দৃষ্টিভঙ্গিগত আপনার বোঝা যায়, সাইকোলজিক্যাল প্যাটার্ন বোঝা যায়, যেটা আওয়ামী লীগের একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন। এবং যে কোনো কারণেই হোক, আমার কাছে মনে হয় যে রনি ইজ এ মিসফিট ফর আওয়ামী লীগ। উনি যদি আওয়ামী লীগ না করতেন তাহলে হয়তো আজকে এই দুর্দশায় পড়তেন না, বা তার এই ধরনের আচরণের মধ্যে এই ধরনের বিভ্রান্তি হতো না। আপনি গোলাম মাওলা রনি, আপনি দেখেছেন যে আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি, জালালি মন্তব্য করেছেন এবং এখন মাহফুজুল্লাহ সাহেব উনি মূল্যায়ন করেন। আপনার কি মনে হচ্ছে, আপনি কি বলবেন? না, আমার বক্তব্যটা হলো যে আমি প্রথমে বললাম যে রাজনীতির যে মাঠ এবং ময়দানটা, এটা অত্যন্ত পিচ্ছিল একটা পথ, এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা এবং একে অপরের সঙ্গে যে মারামারি, হানাহানি, খাটাখাটি, রাজনৈতিক পদ পদবি নিয়ে যদি তলোয়ার থাকে দুটো আর যদি খাপ থাকে একটা, তো সেখানে যা হয়, তো সেই অবস্থা হচ্ছে। তো সেখানে প্রত্যেকটা রাজনীতিবিদকে, বিশেষ করে যদি প্রতিদ্বন্দ্বী খুব শক্ত থাকে, তাহলে সেখানে তার জন্য অবস্থাটা এরকম যে একটা বাঘের পিঠে চড়ে বাঘের লেজ দিয়ে কান চুলকানের মতো। তো যে কোনো কারণে হলো, আমার সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, আমি সৌভাগ্য বলবো এই কারণে যে আমি যে জায়গা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, এবং সেখানে আমার যারা প্রতিদ্বন্দ্বীগুলো, তারা বাংলাদেশের রাজনীতির সমস্ত কিং মেকার, ফাঁকফোকর তারা জানেন, তারা সর্বশক্তি, অর্থাৎ তাদের এই সমস্ত দেশের মিডিয়া কানেকশন, তাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কানেকশন, তাদের বুদ্ধিমত্তার সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো অ্যাজ এ গ্রুপ ওয়াইজ তারা আমার বিরুদ্ধে ব্যবহার করেছেন। এবং বিরুদ্ধে ব্যবহার করার একমাত্র কারণ হলো যে সামহাও দে আন্ডারস্ট্যান্ড যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিনে তাদের 40 বছরের যাদের একটা রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ারটাকে কবর দিয়ে তার উপরে এরকম একটা বাচ্চা ছেলেকে বসিয়েছে। বাচ্চা ছেলে আসার পরে সে আবার শুদ্ধ ভাষায় কথা বলে, সে আবার পত্রপত্রিকা লেখালেখি করে, আবার মাঝে মধ্যে টক শোতে আসে। তো একে তো মনে করেন যে সতীনের সন্তান, তারপর যদি মোটা তাজা সুন্দর হয় তাহলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। ফলে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা আমার ইমেজটাকে নষ্ট করার জন্য তাদের সমস্ত উইংসগুলো সর্বশক্তি দিয়ে ব্যবহার করেছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করবো যে মিডিয়ার যে নিউজগুলো আসছে, সেই নিউজগুলো ম্যানুপুলেটলি এমনভাবে আসছে যে অনেক ব্যক্তি কনফিউজড, এবং আমাকে তার বিরুদ্ধে লড়তে হচ্ছে। আর আমি সৌভাগ্যবান বলবো এই কারণে যে এই লড়াই করতে 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 কিন্তু আমার যে স্ট্যামিনা, আমার যে পথ চলার পথ, এবং আমি বুঝতে পারছি আপনি এটা বলতে চাচ্ছেন যে সাংবাদিকরা আপনার বিরুদ্ধ শক্তি, এবং মানে সুনির্দিষ্ট কোনো কারণে আপনি এই এসএ টিভির আপনার এই অনুষ্ঠানের মধ্যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দেলোয়ার জালালিকেও আমি বলছি, মাহফুজ ভাইকে বলছি, যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেলোয়ার জালালিরা নিউজ করেছে, আমার সঙ্গে যাবেন এসিটিভির ক্যামেরা নিয়ে, একটা সত্য যদি দেখতে পারেন, এই বাম হাতের কবজি কেটে ওখান থেকে চলে আসবো। একটা সত্য, যেমন দেলোয়ার জালালিকে নিয়ে চলেন এবং এসিটিভির ক্যামেরার সামনে চ্যালেঞ্জ দিলাম,
গলা চিপে থেকে আর ঢাকা আসবো না, ওখান থেকে রিজাইন করবো, হাতের এই কবজি কেটে আমি ওখানে থেকে যাবো, জীবনে রাজনীতি করবো না। আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজ ভাইকে, এসিটিভিকে, যে গো উইথ মি, দেলোয়ার জালালি সহ, যে তারা যে রিপোর্টগুলো করেছে যে এমপি নদী ভরাট করে মার্কেট নির্মাণ করেছেন, এমপি টিআর চুরি করেছেন, কাবিখা চুরি করেছেন, সমস্ত কিছু ব্যাপার। এই যে জিনিসগুলো আছে, তখন আপনি হয় কি আমার সঙ্গে নোবডি ইজ টেকিং দ্য চ্যালেঞ্জ। আপনি একজন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন অনেক বছর। জি, আমি সাংবাদিক হিসেবে কাজ করেছি। আপনি একটু আগে বলেন যে ম্যানিপুলেটেড রিপোর্ট দিচ্ছে, রাইট? ম্যানিপুলেটেড, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে সাংবাদিকরা ম্যানিপুলেটেড রিপোর্ট দেয় এবং ম্যানিপুলেটেড কাজ করে? আমার বিরুদ্ধে যে রিপোর্টগুলো হয়েছে প্রত্যেকটা ম্যানিপুলেটেড শুধু নয়, ম্যানিপুলেটেড, ইনফ্লুয়েন্স অ্যান্ড ভেস্টেড ইন্টারেস্ট পার্টি কর্তৃক এম্পাওয়ার্ড। এবং এটা প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে প্রত্যেকটা অভিযোগকে আমি আইনের আশ্রয় নিয়েছি, কারণ আমি মনে করি যে একজন ভদ্রলোকের জন্য আইনের জায়গা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরেকটা ব্যাপার সেটা হলো যে এখন যেটা উনি বললেন আর কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন, আমাদের দলের সব লোকই যারা আমার এই অবস্থানকে মেনে নিতে পারেনি, তাদের একটা অভিযোগ হলো যে রনি কোত্থেকে আসলো, সে শিবির করতো, সে আমাদের আওয়ামী লীগের লোকজন নয়, এরকম অনেকের কথা। আর হানিফ সাহেব যে কথাটা বলেছেন সেই কথাটা নেগেটিভ অর্থে আমি নিতে চাই না। এই কারণ হলো কি, যে আওয়ামী লীগের অনেক এমপি আছেন যারা আসলে দলীয় কোনো পদ বা পোর্টফোলিও নেন না। আমি আসলে কোনো দলীয় কমিটিতে নেই, আমি ছাত্রলীগ করতাম, আমাদের পরিবারে আওয়ামী লীগ করতাম, আমি এলাকায় নির্বাচনী এলাকায় দীর্ঘদিন যাবত জনকল্যাণে কাজ করছি, এবং মানে রুটের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী জরিপে দেখা গেল যে গোলাম মোল্লা রনি ইজ ফিট ফর দ্যাট ইলেকশন। এই জন্য নেত্রী আমাকে মনোনয়ন দিল। এখন আমার বিরুদ্ধে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনবে, আমার তো দলীয় পদপদবি নেই। আমার বিরুদ্ধে যেটা করতে পারে সংসদীয় পার্লামেন্টারি কমিটি যেটা আমাদের আছে, সেখানে একটা প্রস্তাব করতে পারে, বা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন যে তুমি এমপি হিসেবে রিজাইন করো বা তোমার আগামীতে মনোনয়ন দেবে না, এই ধরনের শাস্তি। তো এই কথাটি আসলে মাহবুবুল আলম হানিফ বোঝাতে চেয়েছেন। বলেছেন যে 4 দিন ধরে আপনাকে অনুসরণ করা হচ্ছিল তালাশ টিম থেকে, বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকরা আপনাকে অনুসরণ করেছিলেন, আপনার অফিসের সামনে তারা ছিল, আপনাকে অনুসরণ করেছে, এবং আপনি কি এটি একবার মনে করেননি যে তাহলে আমি এটি ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষকে জানাই? আপনি সংবাদে যাওয়ার আগে সাংবাদিকতার জন্য তো আপনাকে অনুসরণ করতেই পারে, কিন্তু আপনি সেই ক্ষেত্রে কোন নীতিটি তারা অনুসরণ করেননি সাংবাদিকরা? মানে তারা একটা নীতি অনুসরণ করেনি। প্রথমত আপনি নিজের কথা চিন্তা করুন যে তারা প্রথমে করলো কি, সকাল 9টার সময় আমার অফিসে আসলো, এসে আমার অফিসের দরজার সামনে একটা ক্যামেরা, 2টো ক্যামেরা সেট করে 2জন লোক বসে আছে। আমাদের অফিস থেকে লোক যাচ্ছে, তাদেরকে সালাম দিচ্ছে, জিজ্ঞাসা করছে ভাই আপনারা কেন আসছেন, কি আসছেন, যদি কোনো কথা থাকে বার্তা থাকে ভিতরে আসেন। সে বলে যে আমরা অ্যাসাইনমেন্টে আসি, আপনাদের সাথে কথা বলবো না, আপনারা কারা? তো এরকম ব্যবহার করার পর যখন আমার কাছে এসে বললো, আমি বললাম যে ঠিক আছে ধৈর্য ধারণ করো, দেখো কি হয়। এরপর আমি যখন রাত্রি 8টার সময় বেরোলাম বা 7টার সময় বেরোলাম, তারা করলো কি 2টো গাড়ি নিয়ে, সেই 2টো গাড়ির মধ্যে 8 জন 16 জন লোক, আমি জানি না কজন সাংবাদিক ছিল, মাইক্রোবাস ভরে আমি ওখান থেকে দীর্ঘ সাধারণত টেলিভিশন চ্যানেলগুলোতে যাচ্ছি। তো যেই কয়দিন গেলাম আমার 2টো করে টকশো ছিল। তো তারা আমাকে রাত্রি 8টা থেকে অনুসরণ করে বাসায় আমি গিয়েছি রাত্রি 1:30টার সময় বা 2:45টার সময়। পুরো সময়টা এই আমার গাড়িতে, আমি এখনও গিয়ে দেখেন যে আমি এখানে আসছি, আমি একা, আমার ড্রাইভার ছাড়া আমার সাথে কোনো বডিগার্ড বা কেউ নাই। তো পুরো সময়টা এই 16-17 জন লোক যদি আপনাকে রাত্রি 1:30টার সময় গাড়িতে অনুসরণ করে, তা আপনি চিন্তা করুন যে মানুষ হিসেবে আপনার মানসিক অবস্থাটা কোথায় থাকে এবং হাউ ইউ ফিল। আমি করলাম কি, এই জিনিসটা রেমিডিস পাওয়ার জন্য প্রথমত টেলিফোন করলাম থানাতে, যে এরকম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আসছে, যেহেতু সাংবাদিকদের একটা সেন্সিটিভ বিষয়, আমি যদি তাদের সাথে কথা বলি, যে কোনো কথা বলি না কেন, এটার একটা নেগেটিভ রিপোর্ট হতে পারে, একটা ব্যাড ইম্প্যাক্ট হতে পারে। তা আমি আসলে তাদের সাথে কথা বলতে চাচ্ছি, আমি আপনাদের উপস্থিতিতে কথা বলতে চাচ্ছি, তাদের সামনে কথা বলতে চাচ্ছি। ওসি সাহেব আমাকে বললেন যে স্যার, যেহেতু সালমান এফ রহমান সাহেব অত্যন্ত পাওয়ারফুল মানুষ, বিষয়টা স্যার আপনি ডিসি সাহেবের সাথে আলাপ করেন। তা আমি বললাম যে রমনা ডিসি সাহেবের সাথে আমি আলাপ করবো কেন, অ্যাজ এ এমপি হিসেবে তো আমার অধিকার আছে আপনার কাছে নিরাপত্তা চাইবার, আপনি ডিসি সাহেবের সাথে আলাপ করেন। আমি আবার ফোন করলাম, বলে স্যার আমি সিভিল ড্রেসের লোক পাঠাচ্ছি তাদেরকে উইথড্র করার জন্য। আমি বললাম যে না, এখান থেকে উইথড্র করার দরকার নেই, আপনারা দয়া করে আসেন। দয়া করে বলে স্যার আমি আসবো কী করে, ওই দিন গণজাগরণ মঞ্চের ওখানে মিছিল করতেছিল, শিবিরের মিছিল হচ্ছে, বলে স্যার আমি এখানে আছি, আমি আসতে পারবো না। ফলে কি হলো, আমি সেদিন তাকে পেলাম না। শুক্রবারে একই অবস্থা হলো, আমি আবার ওসি সাহেবকে টেলিফোন করলাম। আচ্ছা, ওসি সাহেবকে টেলিফোন করছেন আপনি, সালমান এফ রহমান আওয়ামী লীগেরই একজন পাওয়ারফুল লোক আপনি বলছেন, আপনি নিজেও একজন আওয়ামী লীগের এমপি, আপনি কেন তার সাথে কেন সরাসরি যোগাযোগ করলেন না বা কথা বললেন না? আমার মূল কারণটা হলো, শুনুন, কতগুলো মানুষ ইগোইস্টিক ব্যাপার থেকে আমি সালমান এফ রহমানের সামনে ইন্ডিপেন্ডেন্টকে ফোন করে আপনি সেই কর্তৃপক্ষের সাথে কেন কথা বললেন না? আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ফোন করেন একটা কারণে, যে আমার কাছে মনে হয়েছে ইন্ডিপেন্ডেন্টের যে টেলিভিশনের যে কর্তা ব্যক্তিরা, যাদেরকে আমি চিনতাম, তারা সবাই জনাব সালমান এফ রহমানের আদেশে আদিষ্ট হয়ে কাজটা করছে। ফলে সালমান এফ রহমানকে কেন ফোন করলেন? আদিষ্ট হয়ে কাজ করছে, ফলে আমি এখানে যত কথাই বলি না কেন কোনো কাজ হবে না। সালমান এফ রহমানকে আমি করি না এই কারণে, যে মানুষটিকে আমি সমালোচনা করছি, যে মানুষটিকে আমি মনে প্রাণে তার কর্মগুলোকে আমি ঘেন্না করি,
ব্যক্তি সালমান এফ রহমানকে কর্মলোকে ঘৃণা করি। আমার নিজের ব্যক্তিগত, এবং উনি এই জিনিসটাই হয়তো চাচ্ছিলেন যে আমাকে একটা মানসিক প্রেশারের মধ্যে ফেলে গোলাম মোল্লা রনি যেন আমাকে টেলিফোন করে এবং আমার কাছে মাপ চায় এবং আমি তাহলে সেখান থেকে উইথড্র করবো। আমার কাছে মনে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে টেলিভিশনের মালিকের আদেশ পেয়ে মালিকের পক্ষে এই সাংবাদিকরা কাজ করছিল, এমন কোনো প্রমাণ কি আপনার কাছে এটা বা শুধু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন না, যে কোনো টিভি স্টেশনই কিন্তু একজন মালিক ওন করে, সেই মালিকের আদেশে কিন্তু সাংবাদিকরা কাজ করে, আপনি এরকম বলতে চাচ্ছেন? আমি একটা বলি, শুনুন, সাংবাদিকদের মধ্যে ধরি যদি 99.99% বা তারও বেশি যে জিনিস হলো একটা সাংবাদিকরা তাদের নর্মাল সাংবাদিকরা ইথিক্স মেনটেন করে, এবং সেই ইথিক্সটা কি, আমি যেহেতু দীর্ঘদিন সংবাদপত্রে চাকরি করছি বা এখন আমি নিজেও একটা ওয়েব পোর্টাল চালাচ্ছি, এবং এটা আপনি গিয়ে দেখবেন যে ভিজিটার এসে, অর্থাৎ আমার এই মুহূর্তে যে ডি নিউজের যে ভিজিটার, এটা প্রথম আলোর চেয়ে বেশি অ্যালেক্সা রিপোর্টে। তো কাজেই আমি জানি যে এখানে কতগুলো ইথিক্সগুলোকে আমি যখন দেখছি যে নর্মাল ইথিক্সের বাইরে ব্যতিক্রম কিছু একটা হচ্ছে, তখন আমি ধারণা করলাম যে এই জিনিসটা, অর্থাৎ যারা কাজ করছে জিনিসটা তাদের সাথে, আমার এটা তাদের প্রথমবার হয়েছে, অর্থাৎ তারা যে কাজটা করছে এটা নর্মাল, যে মালিকের আদেশে আদিষ্ট হয়ে কাজ করে, মালিকের আদেশে আদিষ্ট হয়ে তারা কাজ করছে, তারা এই কাজটা করছে। আপনি আগেই ধরে নিয়েছেন কেন? আমি ধরে নিয়েছি তাদের যে অ্যাক্টিভিটিজ বা তারা যে ধরনের কাজ করছিল, এটা আসলে সাংবাদিকতার ইথিক্সের মধ্যে আমি বুঝতে পেরেছি, এই কারণে অনুসরণ করছে। আমি অনুসরণ করে বুঝতে পেরেছি। বুঝতে পারার পরে আপনি যে প্রশ্নটা করলেন, আমার কাছে মনে হয়েছে যে আমি মরে যাব, আমার পতন হবে, কিন্তু আমি মরে গেল সালমান এফ রহমান সাহেবকে টেলিফোন করব না। দ্যাটস ওয়াই আমি তাকে টেলিফোন করিনি, এবং যেটা তিনি চাচ্ছিলেন। যে মুহূর্তে আপনি সাংবাদিকদের গায়ে হাত তুলেন, ওই সময় কি আপনি পুরো ব্যাপারটাকে আপনি কি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, না ঠান্ডা মাথায় ছিলেন? না, আমি টোটাল জিনিসটা হলো, প্রথমত আমি তাদের গায়ে হাত তুলিনি, এখানে যা কিছু ঘটেছে অন্য ঘটনা ঘটেছে। অর্থাৎ আমার কাছে যে জিনিসটা খবর আসলো এই মুহূর্তের মধ্যে, অর্থাৎ আমি যখন একটা খুব অসহায় বোধ করছিলাম, দুটো কারণে অসহায় বোধ করছিলাম। আমাদের হাতে ভিডিও ফুটেজ আছে যে আপনি হাত তুলেছেন। আপনি আমার কথা শুনুন, আপনি ভিডিও ফুটেজে আপনি ওইভাবে হাত তোলা হয়নি, আপনি ওখানে আমার পায়ের নড়াচড়া দেখেছেন, আমার কোনো হাতের ভিডিও ফুটেজ আপনার কাছে নেই, আমি নিজে ভালো করে দেখেছি। তো এখানে যে জিনিসটা আছে সেটা হলো যে আমি যখন দেখলাম যে আমি থানা থেকে সাহায্য পাচ্ছি না, পুলিশ থেকে সাহায্য পাচ্ছি না, সাংবাদিক নেতাদেরকে টেলিফোন করলাম, তাদের সাহায্য পাচ্ছি না, ঠিক ওই মুহূর্তে আমি খুব অসহায় বোধ করছিলাম। এর মধ্য থেকে ওই সাংবাদিকদের মধ্যে কিছু বন্ধুবান্ধব আমাকে টেলিফোন করে বললো যে তুমি তো ইউ আর ইন বিগ ডেঞ্জার। বিগ ডেঞ্জার হলো এই যে তোমার অফিসে হঠাৎ করে দেখা যাবে 2 থেকে 2.5 কোটি টাকা একটা বস্তায় এনে সেখানে ড্রপ করা হবে, ড্রপ করে যে একটা নাটক সাজানো হবে যে গোলাম মোল্লা রনির অফিসে একটা টাকা লেনদেন হচ্ছে। 1 2 নম্বরে হলো তুমি যে রাতবিরাতে ঘোরাফেরা করো, দেখা যাচ্ছে যে তোমার গাড়ির সামনে তুমি যখন বের হচ্ছ, একটা নারী এসে তোমাকে নিয়ে একটা কথাবার্তা বা একটা চিৎকার দিয়ে একটা সিন ক্রিয়েট করবে, এবং দ্যাট উইল বি ভিডিও ফুটেজ। তখন আমার কাছে দুটো সমস্যা আসলো, যে আমি যদি এখন এই সাংবাদিকদের সাথে কথা বলে তাদেরকে এখান থেকে আমি সরে যেতে বলি, এবং সেই বিষয়টা নিয়ে যদি তাদের সঙ্গে আমার সঙ্গে একটা বাকবিতণ্ডা হয়, ওটা আমার জন্য কতটা ক্ষতিকর। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আমাকে যদি দেখে যে ওই এক এমপি রুমে এক মহিলাকে ঢুকিয়ে দিয়ে দেখা গেল যে তাকে উলঙ্গ করে ছবি তোলা হলো, আমার ক্ষেত্রে যদি ওইরকম একটা ঘটনা ঘটে বা আমার অফিসে যদি এইভাবে নগদ টাকা পাওয়া যায়, তাহলে জিনিসটা কেমন হবে। আমি দেখলাম যে দ্বিতীয় যে বিষয়টি সেটা আমার জন্য ডেঞ্জারাস, অর্থাৎ যদি দেখে গোলাম মোল্লা রনির অফিসে 2 কোটি টাকা পাওয়া গেছে, এটি নিয়ে এমন হিউ অ্যান্ড ক্রাই হবে যে আমার পক্ষে তখন আর বেঁচে থাকা সম্ভব হবে না। আমি অসহায় থেকে না, আমি টোটাল জিনিসটা হলো তাদের সাথে আমি জিনিসটা বার্গেনিং করেছি, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনারা কেন এখানে আসছেন, আমার একটা প্রাইভেট প্রপার্টি এবং ব্যক্তিগত অফিসে আপনারা এই কাজ করতে পারেন না। এই সবগুলি ব্যাপারে কিন্তু পারসেপশনগুলো কিন্তু সন্দেহ, আপনি বিভিন্ন সন্দেহ, যা সত্য নাও হতে পারে। অবশ্যই এটা সত্য নাও হতে পারে, কিন্তু আমার যেটা সন্দেহ থেকে না, শুনুন, একটা মানুষ যখন অনুসিদ্ধান্তে পৌঁছে, প্রত্যেকটা মানুষের একটা অনুসিদ্ধান্তে পৌঁছার একটা রিজন আছে। আপনি এখান থেকে যে বিষয়টা বুঝতেছেন বা জিনিসটা আমাকে বলছেন, আমার ওখান থেকে আমার যে সন্দেহটা, সেই সন্দেহটা অমূলক ছিল না, সেটা বাস্তবসম্মত ছিল। তার প্রমাণ হলো আপনি দেখেছেন যে তারা ঠিক একই কথা বলেছে যে এই অফিসে তাদের কাছে তথ্য প্রমাণ আছে যে গোলাম মোল্লা রনির অফিসে 2 কোটি টাকার লেনদেন আসবে। একটা উপজেলা থেকে একটা কর্মকর্তা 2 কোটি টাকা নিয়ে আসবে। বাংলাদেশের রাজনীতি যারা বুঝেন, বাংলাদেশের অর্থনীতি যারা বুঝেন, তারা খুব ভালো করে জানেন যে একটা উপজেলা থেকে কোনো সরকারি কর্মকর্তা 2 কোটি টাকা দ্বারা। আমরা আসবো জনাব মাহফুজুল্লাহ, আপনি ওনার কথা দুটো আমি চ্যালেঞ্জ করব না, আমি কয়েকটা কথা শুধু বলতে চাই রনিকে। সেটা হচ্ছে তিনি প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সময় দেখেছি, সংসদে দেখেছি, চ্যালেঞ্জটা বোধহয় খুব সুখকর বিষয় নয়। আর চ্যালেঞ্জে গেলে একটা জিনিস আমি রনিকে বলতে চাই খুব বিনীতভাবে, সেটা হচ্ছে আমরা কেউই ধোয়া তুলসী পাতা নয়, আমাদের সবাইরই কিছু না কিছু মানুষ এখনো ধোয়া তুলসী পাতা আছে। মাহফুজ ভাই, আপনি জেনারেশন সম্পর্কে না রনি, আমি তর্ক করছি না, আমি নিজে ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আমরা কেউ ধোয়া তুলসী পাতা নই, প্রত্যেকেরই অন্ধকার কিছু জিনিস আছে। কাজে চ্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জ কিন্তু অন্যরকম হয়। তিনি ধরে নিয়েছেন যে সালমান রহমান তাকে মারবার জন্য বা তাকে খুন করবার জন্য উদ্যত হয়েছেন, তিনি নিজে সাংবাদিকতা করেছেন এবং তিনি ইন্ডিপেন্ডেন্টের কর্তৃপক্ষকে ফোন করবার প্রয়োজন বোধ করেননি।
তো তার যে সাংবাদিকতার অভিজ্ঞতা, তাহলে সেটা সম্পর্কে আমাদের প্রশ্ন ওঠে। কারণ তিনি যে অবস্থায় আছেন, তিনি যে এখানে যতখানি প্রভাবশালী, সেই প্রভাবের পক্ষ থেকে কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষকে তার ফোন করা উচিত ছিল যে কেন আমাকে এরকমভাবে তোমরা হ্যারাস করছো। তিনি সেটা করেনি, তিনি ধরেই নিয়েছেন যে দরবেশ তাকে মারবার জন্য মানে উদ্ধত হয়েছে। দরবেশ সম্পর্কে সমালোচনা রনি একা করেছেন, মানে সালমান রহমান সাহেব সম্পর্কে, এইটা ঠিক না। আরও অনেকেই টেলিভিশনে এই ইয়েটা করেছে, আপনার আলোচনা করেছে, কাজে সেটা আরেকটা বিষয়। আর ওই যে আপনার টাকা, মহিলার নাটক, এগুলি যদি বলেন, এইটা যদি মানে হয়ে থাকে, তাহলে নির্বাচনের সময় তার দলের লোকজন যে প্রতিপক্ষকে বলে যে তারা এই টাকা নিয়ে এসছে, তাহলে সেগুলো সাজানো নাটক বলে আমাদেরকে মানতে হবে। মানে রাজনীতিবিদরা কিন্তু অনেক কিছু করতে পারেন, রাজনীতিবিদদের অনেক কিছু করবার মানে ইয়ে আছে, মানে ক্ষমতা আছে। আর এই যে রাতের বেলা তিনি 2টি মাইক্রোবাসে 16 জন লোক গুনলেন, তাহলে বোঝা যাবে তার চোখের দৃষ্টি অনেক ভালো। এটা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে, আমি সেটা জানি। তিনি তাহলে গুনতে পেরেছেন, তাহলে মাইক্রোবাসগুলি তার খুব কাছে ছিল, নাহলে 16 জন মানুষ তিনি গুনলেন কি করে? এটা একটা কিন্তু মানে প্রশ্ন থেকে যায়। কিন্তু যদি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি যদি ধরেই নিয়ে থাকেন যে সালমান রহমান বা তার অর্গানাইজেশন তার ক্ষতি করবার জন্যে, তাকে নষ্ট করবার জন্যে, তাকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছে, তাহলে তার পূর্বান্নেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।